তো আজকে আমাদের ২০২৬ সালের পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ পরীক্ষার জিকের প্রথম ক্লাস অর্থাৎ জেনারেল নলেজের প্রথম ক্লাস। আজকের এই ক্লাসে আমরা জিকে থেকে গুরুত্বপূর্ণ ২৫টা প্রশ্ন উত্তর আলোচনা করব এবং প্রত্যেকটা প্রশ্ন উত্তরের সাথে এক্সট্রা তথ্য থাকবে। এভাবেই আমরা অনেকগুলো ক্লাস দেব এবং এই ক্লাসগুলোর মাধ্যমে সম্পূর্ণ জিকেটাকে আমরা কভার করব। ঠিক আছে? তো এভাবে করলে কী হবে, আমাদের একটা প্রশ্ন উত্তরের প্র্যাকটিস হয়ে যাবে, একটা রিভিশন হয়ে যাবে এবং সমস্ত কিছুটাই কিন্তু ওভারঅল একটা আমাদের রেডি হয়ে যাবে জিকের ক্ষেত্রে পরীক্ষার আগে। আর তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দেখতে চাও, মানে প্রত্যেক সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস, আমি কিন্তু সেই ক্লাসগুলো করাচ্ছি। সেই ক্লাসগুলো যদিও আমি মিসলেনিয়াসের জন্য করাচ্ছি, তবুও দেখো জিকের ক্ষেত্রে কী হয়, জিকের ক্ষেত্রে কিন্তু জিকেটা আলাদা হয় না। তুমি ক্লার্কশিপের জিকে বলো বা মিসলেনিয়াসের বলো, জিকে একই হয়। কি হয় ব্যাপারটা হচ্ছে, মানে পরীক্ষা অনুযায়ী কি সেটা একটু, মানে কোনো পরীক্ষা যেটা উচ্চ লেভেলের পরীক্ষা সেখানে একটু ডেপথে জিজ্ঞেস করে, আর যেগুলো 10 পাসের বা 8 পাসের পরীক্ষা যেখানে পঞ্চায়েতের বিভিন্ন 8 পাসেরও পরীক্ষা রয়েছে সেখানে একটুখানি উপর থেকে জিজ্ঞেস করে সেটাই। কিন্তু জিকে আলাদা হয় না, জিকে একই হয়। ঠিক আছে? তো তোমরা যদি চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাও, তোমরা যে মিসলেনিয়াসের আমি যে সিরিজটা চালু করেছি সেই ক্লাসগুলো দেখতে পারো। আমি এখন বর্তমানে পলিটিটা শেষ করছি। তো সেই ক্লাসগুলো তোমরা চ্যাপ্টার ওয়াইজ চাইলে দেখতে পারো। তো আজকে আমরা কি করব, 25টা প্রশ্ন করব এবং প্রত্যেক প্রশ্ন উত্তরের সাথে এক্সট্রা তথ্য আলোচনা করব। এবং আজকের ক্লাসের পিডিএফটা তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পাবে। পিডিএফটা কী করে পাবে তা তুমি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু এভাবেই পঞ্চায়েতের যে জিকের সেকশনটা সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কভার করব। তো শুরু করছি আজকের ক্লাস। এবং তোমরা মানে দেখো, এখানে তো আমি কভার করবো, তার সাথে কিন্তু স্ট্যাটিক জিকের আমি বিভিন্ন ক্লাস দিচ্ছি। সেই স্ট্যাটিক জিকের ক্লাসগুলো কিন্তু পশ্চিমবঙ্গের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো হবে প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো সেই ক্লাসগুলো দেখতে পারবে। তার জন্য বলবো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই ফলো করে রেখো। তো শুরু করছি। আর যারা উত্তর জানবে অবশ্যই উত্তরগুলো কমেন্টে, মানে উত্তরগুলো একটা খাতায় লিখবে এবং কমেন্টে শেষে জানাবে তোমরা 25-এর মধ্যে কত পেয়েছো। তাহলে তোমাদেরই একটা প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে? শুরু করছি আজকের ক্লাস। দেখো, বেশি কথা বাড়াবো না আমি। প্রথম ক্লাস তো তার জন্য একটু বলে দিলাম, বাকি ক্লাসগুলো নরমাল হবে। দেখো, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বা টপিক অফ ক্যান্সার যায়নি? দেখো, এখানে কিন্তু বলেছে যায়নি, গেছে বলতে না, যায়নি। তো এখানে যারা পড়েছো যে কোথার উপর কোন জেলার উপর দিয়ে গিয়েছে সেটা যদি জানতে পারো তাহলে তো এটা অনায়াসে তোমরা করতে পারো এলিমিনেট করে। কী হবে দেখো, নদিয়া, নদীর উপর থেকে গেছে। পুরুলিয়ার উপর থেকেও গেছে। বাঁকুড়ার উপর থেকেও কিন্তু গেছে। কিন্তু বীরভূমের উপর থেকে কিন্তু কর্কট ক্রান্তি রেখা যায়নি। তার মানে উত্তর কী হবে? উত্তর হবে বীরভূম। ঠিক আছে? উত্তর হবে বীরভূম। কর্কট ক্রান্তি রেখা কিন্তু বীরভূমের উপর থেকে যায়নি। দেখো, তারপরে দেখো সঠিক উত্তর বীরভূম বললাম। দেখো, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের মোট 5টি জেলার উপর থেকে গেছে। এই যে জিনিসটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা অনেকবার পরীক্ষা দেয় যে কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কটা জেলার উপর থেকে গেছে। টোটাল 5টা জেলার উপর থেকে গেছে। কী কী জেলা? পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান। বর্ধমান মনে রাখলেই হবে, পূর্ব পশ্চিম করে দেবে, এবং নদিয়া। এই 5টা জেলার উপর থেকে গেছে। দেখো, নদিয়া জেলার কৃষ্ণনগর এবং ধুবুলিয়া শহরের উপর থেকে কিন্তু গেছে। এরাও কিন্তু মাঝে পরীক্ষায় দেয়। ভারতের মোট 8টি রাজ্যের উপর থেকে কর্কট ক্রান্তি রেখা গেছে। মানে ভারতের উপর থেকে কিন্তু 8টা রাজ্যের উপর থেকে গেছে। যদি বলে 8টা রাজ্য কী কী, তাহলে দেখো কী হয় বলে দিচ্ছি। দেখো, প্রথমে হচ্ছে গুজরাট, গুজরাটের পর হচ্ছে রাজস্থান, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, তারপরে ছত্তিশগড়, তারপরে হচ্ছে তোমাদের ওড়িশা, ওড়িশার পর হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গ মানে ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এই 8টা রাজ্যের উপর থেকে কিন্তু কর্কট ক্রান্তি রেখা ভারতেরও গেছে। তো ভারতেরটাও জিজ্ঞেস করতে পারে, সেভাবে তোমাদের তৈরি থাকতে হবে। ঠিক আছে? এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য এটা থেকে প্রশ্ন আসে, যেটা হচ্ছে মাহি নদী ভারতকে দুবার পার করেছে। মানে মাহি নদী না, মাহি নদী ভারতকে না, মানে হচ্ছে ওই যে কর্কট ক্রান্তি রেখা আছে না, কর্কট ক্রান্তি রেখাকে কিন্তু দুবার অতিক্রম করেছে, দুবার ক্রস করেছে। এটা পরীক্ষায় দেয় যে কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে। এটা হচ্ছে মাহি নদী। ঠিক আছে? তো এগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। ঠিক আছে? চলে আসি পরবর্তী প্রশ্নতে। দামোদর নদকে বাংলার দুঃখ বলা হতো। এই দামোদর নদীর উৎপত্তি কোথা থেকে হয়েছে? এবার প্রশ্ন এখান থেকে দিতে পারে যে বাংলার দুঃখ কে, হচ্ছে দামোদর নদী। ঠিক আছে? উত্তর কী হবে? উত্তর হবে বি, ছোটনাগপুর মালভূমির খামারপাত পাহাড় থেকে। ঠিক আছে? উৎপত্তিগুলো কিন্তু দেয় পরীক্ষায়, যে কোন নদীর উৎপত্তি কোথা থেকে, তাদের উপনদী, শাখা নদীগুলো কিন্তু দেয়। দেখো, দামোদর নদী পশ্চিমবঙ্গের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি ভাগীরথী, হুগলি নদীতে গিয়ে মিশেছে। প্রথম কি, তোমরা সেটা কমেন্টে জানাও। দামোদর নদীর উপর মানে উপনদীগুলো কী কী আছে? বরাকর, কোনার,
বোকারো, সাহানা। এই যে বরাকর, তারপরে হচ্ছে বোকারো, এই দুটো কিন্তু পরীক্ষায় দেয়, দুটো মাথায় ভালো করে মাথায় রাখবে। 1948 সালে ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হিসাবে দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসি গড়ে ওঠে। সালটা মনে রাখবে কবে গড়ে ওঠে, ঠিক আছে? আর প্রথমটা এটাও মাথায় রাখবে। তারপরে বরাকর নদীর ওপর বিখ্যাত মাইথন বাঁধ রয়েছে এবং দামোদরের ওপর পাঞ্চেত বাঁধ অবস্থিত। বরাকর নদীর উপর কোন বাঁধ রয়েছে? মাইথন বাঁধ। এবং দামোদর নদীর উপর কোন বাঁধ রয়েছে? পাঞ্চেত বাঁধ। তো বাঁধগুলো কোন কোন নদীর উপর রয়েছে এগুলো কিন্তু ভালো করে পড়তে হবে, কারণ পশ্চিমবঙ্গে কিন্তু বেশিরভাগ পরীক্ষায় দেখা যায় যে ভূগোল থেকে স্ট্যাটিক টাইপের প্রশ্ন দেয়। স্ট্যাটিক টাইপের বলতে ধরো উচ্চতম জলপ্রপাত বা জলপ্রপাতটা কোথায় রয়েছে, বা জাতীয় উদ্যান কোথায় রয়েছে, বৃহত্তম জাতীয় উদ্যান, এই ধরনের কিন্তু প্রশ্ন বেশি দেয়। তো সেগুলো তোমাদের পড়তে হবে। আমি সমস্ত কভার করে দেবো, সেটা তোমাদের টেনশন নিতে হবে না। প্রশ্ন নম্বর 3 দেখো, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা? ঠিক আছে, দীর্ঘ মানে লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে কোনটা হবে বলো? NH2, NH6, NH44, NH45। দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা ভারতের? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH44। ঠিক আছে, এবার দেখো NH44 সড়কটি উত্তর ভারতের শ্রীনগর থেকে শুরু হয়ে দক্ষিণে কিন্তু কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, মানে এটা কিন্তু উপর থেকে, এই যে উত্তর থেকে দক্ষিণ, মানে পুরো এত বড় ভারতের ম্যাপটা যদি তোমরা দেখো। এবার হচ্ছে এই সড়কটি পূর্ববর্তী, মানে আগের নাম কি ছিল? আগের নাম ছিল হচ্ছে NH7। পশ্চিমবঙ্গের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটা? সেটা হচ্ছে NH27। এর পুরোনো নাম কি ছিল? NH31। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটা? ভারতের ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট, সেটা হচ্ছে NH966B, মানে পুরোনো নাম ছিল হচ্ছে NH47A, যা কেরালার ভেম্বানাদ হ্রদে অবস্থিত। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন বলছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দোদা বেতা, আনাইমুদি, মহেন্দ্রগিরি, গুরুশিখর। দক্ষিণ ভারতের বলছে, ঠিক আছে, মানে সাউথ ইন্ডিয়ার সবচেয়ে উচ্চতম শৃঙ্গ কোনটা সেটা জিজ্ঞেস করেছে। দেখো, সাউথ ইন্ডিয়ার সবচেয়ে দূরে উচ্চতম শৃঙ্গ সেটা হচ্ছে আনাইমুদি। ঠিক আছে, সাউথ ইন্ডিয়ার সবচেয়ে উচ্চতম শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আনাইমুদি শৃঙ্গটি কেরালার আন্নামালাই পর্বতশ্রেণীতে অবস্থিত। উচ্চতাটা অত মনে রাখার দরকার নেই, তবে কোন পর্বতশ্রেণীতে সেটা কিন্তু মাথায় রাখবে। তোদাবেতা কার উচ্চতম শৃঙ্গ? এটা হচ্ছে নীলগিরি। ঠিক আছে, এটি দক্ষিণ ভারতের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। মানে দেখো, এই যে নীলগিরি আছে, নীলগিরি হচ্ছে, দেখো ভারতের এই যে ভারতের এই যে এটা হচ্ছে তোমাদের পশ্চিমঘাট, এটা পূর্বঘাট। এই পূর্বঘাট পশ্চিমঘাটের মেলান মানে কোথায় মেলে? সেটা হচ্ছে নীলগিরিতে মেলে। আর নীলগিরির উচ্চতম শৃঙ্গ হচ্ছে দোদাবেতা। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুরুশিখর। এটা কোথায় অবস্থিত? রাজস্থানে। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি? জিন্দাগাদা। অনেক সময় মহেন্দ্রগিরি, মানে মহেন্দ্রগিরি জিন্দাগাদা যেটা থাকবে সেটাই উত্তর হবে। ঠিক আছে, মানে দুটো একশো দেবে না, যে কোনো একটাই দেবে। আরাবল্লীর পশ্চিমঘাটেরও কিন্তু পশ্চিমঘাটে আনামুদি হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো এই ছিল তোমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ উচ্চতম শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখো, 5 নম্বর, ভারতের সংবিধানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হয়? পঞ্চায়েতের পরীক্ষা দেয়, পঞ্চায়েতের পলিটি থেকে পঞ্চায়েতের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদের জানতেই হবে। বলছে ভারতের যে পঞ্চায়েতের রাজ ব্যবস্থা প্রথমে সংবিধানে ছিল না, কিন্তু সেটা পরবর্তীকালে কোন সংশোধনীর মাধ্যমে সংবিধানে অ্যাড করা হয়? 42, 44, 73, 74। কি হবে? হবে হচ্ছে 73। 74-এ কিন্তু মিউনিসিপ্যালিটি বা পৌরসভা অ্যাড করা হয়। 42 হচ্ছে আমাদের এটাকে কিন্তু অনেক কিছু অ্যাড করা হয়, এই জন্য এটাকে মিনি কনস্টিটিউশন বলে। 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের যে 6টা মৌলিক অধিকার ছিল, এই 7টা ছিল প্রথমে, তার মধ্যে একটা ছিল হচ্ছে তোমাদের সম্পত্তির অধিকার, সেটাকে মৌলিক অধিকার থেকে আইনি অধিকারের মধ্যে কিন্তু ইনক্লুড করা হয় 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 73তম কবে হয়? 73তম হচ্ছে 1992। এটা মাথায় রাখবে। এটা হয় 1976, এটা হচ্ছে 1978। এগুলো কিন্তু তারিখগুলো মাথায় রাখতে পারো, এখানে পড়েনি, যাই হোক। দেখো 73, 1992 সালে 73, এই যে এই সালটা মনে রাখবে। পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। এর মাধ্যমে সংবিধানের 9তম অংশ, মানে পার্ট নম্বর 9 এবং 11 নম্বর তফসিল বা 11 স্কেডিউলে কিন্তু 29টি বিষয় যুক্ত করা হয়। এগুলোও কিন্তু মাথায় রাখবে, এগুলো পরীক্ষা দেয়। প্রতি বছর 24শে এপ্রিল ভারতে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয়। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে? জাতীয় পঞ্চায়েত দিবস হচ্ছে 24শে এপ্রিল, এটা মাথায় রাখবে। 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে পৌরসভা ব্যবস্থা সংবিধানে যুক্ত করা হয়। আর যদি বলে প্রথম পঞ্চায়েত কোথায় স্থাপিত হয়, কোথায়, তার হচ্ছে রাজস্থানের, আমি লিখে দিচ্ছি, রাজস্থানের নাগৌর জেলাতে, নাগৌর ডিস্ট্রিক্টে 2 অক্টোবর
এটা মাথায় রাখবে। এই যে এটা একটু তোমরা লিখে নাও খাতায়, তাহলে তোমাদের সুবিধা হবে। রাজস্থানের নাগৌর ডিস্ট্রিক্টে 2 অক্টোবর কিন্তু প্রথম পঞ্চায়েত ব্যবস্থা সেখানে হয়, ভারতের প্রথম। তারপরে দেখো, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কাঠামোটি কয়টি স্তর, মানে কটা স্তর রয়েছে? 1, 2, 3, 4 কটা স্তর রয়েছে ভারতের পঞ্চায়েত ব্যবস্থার? দেখো, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কিন্তু 3টে স্তর রয়েছে, মানে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু ত্রিস্তরীয়। 3টে স্তর কী কী আমরা এখনই দেখিনি। তিনটে স্তর কী কী? 3টে স্তর হচ্ছে, দেখো প্রথমে বলি আমরা কোন কমিটির সুপারিশে এটা হয়েছিল, কোন কমিটির সুপারিশ? বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশে কিন্তু 1957 সালে এই অনুযায়ী কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা গৃহীত হয়। অশোক মেহতা কমিটি বলেছিল 2টো স্তর করতে, কিন্তু বলবন্ত রায় মেহতা কিন্তু মানে এই কমিটির মাধ্যমে 3টে স্তরের ভারতে কিন্তু গৃহীত হয়। পশ্চিমবঙ্গেরও কিন্তু 3টে স্তর আছে। কী কী? মানে পশ্চিমবঙ্গেও 3টে স্তর, ভারতেরও 3টে স্তর, ভারতের সব পঞ্চায়েতেরই 3টে স্তর। কী কী আছে? একটা হচ্ছে গ্রাম স্তরে, কি গ্রাম স্তরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি হচ্ছে ব্লক স্তরে, এবং জেলা পরিষদ হচ্ছে জেলা স্তরে। তোমরা এইভাবে মনে রাখতে পারো, এরকম একটা পিরামিডের মাধ্যমে সবার উপরে হচ্ছে জেলা পরিষদ, তারপরে পঞ্চায়েত সমিতি, তারপরে হচ্ছে গ্রাম পঞ্চায়েত সবার নিচে। ভারতের প্রথম হচ্ছে, দেখো, 2 অক্টোবর 1959 সালে। কোথায়? রাজস্থানে। রাজস্থানের নাগর জেলাতে, এটা মাথায় রাখবে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন পাশ হয় কত সালে? 1973 সালে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে? আমরা দেখলাম কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়েছিল, এবার দেখি কত নম্বর ধারা। 32, 40, 44, 51। পঞ্চায়েতের ধারাটা যদি বলি তাহলে কী হবে? তাহলে হবে হচ্ছে অপশন নাম্বার বি, 40 নম্বর ধারা। ঠিক আছে, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিস, মাথায় রাখবে এটা, এফডি, ফান্ডামেন্টাল ডিউটিস। 44 নম্বর ধারা হচ্ছে ইউজিসি বলছি, হ্যাঁ ইউজিসি, ইউসিজি, ইউনিয়ন সিভিল কোড, ইউনিয়ন বলছি, ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড হচ্ছে 44 নম্বর ধারা। 32 নম্বর ধারা আমাদের রয়েছে, এখানে রয়েছে কনস্টিটিউশনাল রেমেডিস, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তারপর দেখো পরবর্তী প্রশ্ন চলে আসি। পরবর্তী প্রশ্ন, এই পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদের তথ্যগুলো দেখিয়ে দিই। দেখো, 40 নম্বর ধারাটি সংবিধানের 4র্থ অংশের, মানে যেখানে এই যদি বলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোথায় কোন কিসের অন্তর্ভুক্ত, সেটাও কিন্তু হবে ডিপিএসসি, মানে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, মানে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি এর অন্তর্গত। এবং ডিপিএসপি কত নম্বর পার্টে রয়েছে? পার্ট নম্বর 4। যে বলে ধারা কত? ধারা হচ্ছে 36 থেকে 51। এই ধারাটি গান্ধীজির গ্রাম স্বরাজের ভাবদর্শের ওপর ভিত্তি করে। 44 নম্বর ধারা রয়েছে অভিন্ন দেওয়ান নীতি বা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড, ইউসিসি, ঠিক আছে, সম্পর্কে বলা হয়েছে। তারপরে 32 নম্বর ধারাকে বি.আর. আম্বেদকর কি বলেছেন? সংবিধানের হৃদয় ও আত্মা। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এটা হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে পড়ে। ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখবে, মৌলিক অধিকারের মধ্যে এটা পড়ে, তো এটা মাথায় রাখবে। আর যেটা বললাম এখানে ইউসিজি, মাথায় ইউজিসি আস্তে আস্তে ইউসিসি হয়ে গেছে, ইউসিসি। ঠিক আছে, অনেকে আবার কমেন্ট করতে থাকবে এটা দেখে, যাই হোক। দেখো পরবর্তী প্রশ্ন, লোকসভা সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীকে ন্যূনতম কত বছরের হওয়া প্রয়োজন? লোকসভা সদস্য হওয়ার জন্য একজন প্রার্থীকে তার বয়স কত হওয়া প্রয়োজন বলছে। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার সি, 25। লোকসভার জন্য 25। এটা হচ্ছে 21 বছর লাগে পঞ্চায়েতের কোনো মেম্বার হতে গেলে, 30 বছর লাগে তোমাদের রাজ্যসভার জন্য, এটা মাথায় রাখবে। ঠিক আছে, দেখো এবার আমরা দেখে নিই বিভিন্ন পদের যোগ্যতা। দেখো, পঞ্চায়েত নির্বাচনে, পুরসভা নির্বাচন 21 বছর, যেটা বললাম। লোকসভা বিধানসভার এমএলএ হতে গেলে, মানে লোকসভার হচ্ছে এমপি, বিধানসভা এমএলএ, তো এটা হচ্ছে 25 বছর। রাজ্যসভা, বিধান পরিষদ, এটা সব রাজ্যে থাকে না, 6টা রাজ্যে রয়েছে, এটা হচ্ছে 30 বছর লাগে। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপালের জন্য 35 বছর লাগে। ঠিক আছে, এই হলো, এটা হচ্ছে 5টা রাজ্যে রয়েছে। ঠিক আছে, 6টা না, 5টা। তারপরে হচ্ছে আমাদের পরবর্তী প্রশ্ন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিখ্যাত ছৌ নাচ পশ্চিমবঙ্গের কোন জেলার একটি প্রধান লোকনৃত্য? বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, কোচবিহার। এটা অনেকেই প্রশ্নের উত্তর করতে পারবে, যারা একটু পড়াশোনা, মানে একটু পড়েছে, মোটামুটি পশ্চিমবঙ্গের জিকে বা পশ্চিমবঙ্গের জিকের ক্ষেত্রে কিছু কিছু বেসিকটা পড়েছে, তারা কিন্তু অনায়াসে উত্তরটা করতে পারবে। ছৌ নাচ আমাদের কোথার কোন জেলায় বিখ্যাত? সেটা হচ্ছে পুরুলিয়ার ছৌ নাচ। ঠিক আছে, দেখো, ছৌ নাচ মূলত মুখোশ নৃত্য, যা 2010 সালে ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচার হেরিটেজের মর্যাদা পায়। পুরুলিয়ার চরিদা গ্রাম ছৌ নাচের মুখোশ তৈরির জন্য বিশ্ববিখ্যাত। বাঁকুড়া জেলার ঝুমুর গান এবং পোড়ামাটি টেরাকোটা, যেটাকে বলা হয়, শিল্পের জন্য বিখ্যাত। এবং বীরভূম জেলা বাউল গান এবং আলাকাপ নৃত্যের জন্য বিখ্যাত। এগুলো কিন্তু মাথায় রাখবেন, পশ্চিমবঙ্গের এই ধরনের জিনিস থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। নেক্সট কোশ্চেন আমাদের, বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায়, মানে হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক আমেরিকা, প্যারিস ফ্রান্স, জেনেভা সুইজারল্যান্ড, রোম ইতালি।
এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। দেখো তোমাদের একটা জিনিস বলি, দেখো তোমরা যদি ধরো উত্তরটা জানো না যে হেডকোয়ার্টার টাইপের, যদি তোমরা ধরো ডাব্লিউ দিয়ে শুরু কোনো রকমের অর্গানাইজেশন দেখো, তাহলে কিন্তু সেটার 95% চান্স, 95 বলবো না, 98% চান্স সেটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ডে হবে। কিছু কিছু আছে সেগুলো অন্যান্য জায়গায়, কিন্তু যদি উত্তর যদি না জানো, যদি একটা গেস করতে চাও, তাহলে তোমরা কিন্তু জেনেভা, সুইজারল্যান্ডের সাথে যেতে পারো। ঠিক আছে, আমি বলছি না গেস করবে, যদি ইচ্ছা হয় তাহলে। এবার তোমাদের মর্জির ওপর, আমি তোমাদের জোর করব। তারপর দেখো, বললাম জেনেভা, সুইজারল্যান্ড। এর প্রতিষ্ঠিত হয়েছিল কবে? প্রতিষ্ঠিত হয়েছিল 7ই এপ্রিল 1948 সালে। তাই প্রতি বছর 7ই এপ্রিল কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। খুব গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। জেনেভায় আইএলও মানে হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা। ডাব্লিউটিও কোথায়? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা, এটা হচ্ছে সদর দপ্তর কোথায় হচ্ছে? জেনেভা। যেটা আমি বললাম যে ডাব্লিউ দিয়ে শুরুও কিন্তু জেনেভাতেই বেশিরভাগ হয়। আইএলও জেনেভাতে। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। ইউনেস্কোর কোথায়? ইউনেস্কোর হচ্ছে প্যারিস, ফ্রান্সে। এবং খাদ্য কৃষি হচ্ছে কোথায়? এফএকিউ, সেটা হচ্ছে তোমাদের ইতালির রোমে। অ্যাগ্রিকালচারটাও কিন্তু ইতালির রোমে, এটাও কিন্তু মাথায় রাখবে। পরবর্তী প্রশ্ন আমাদের চলে আসি, দেখো পরবর্তী প্রশ্ন বলছে ভারতের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্রের নাম কি? প্রথম পারমাণবিক গবেষণা অপ্সরা, কামিনী, ধ্রুব, সাইরাস। কী হবে উত্তর? ভারতের প্রথম পারমাণবিক গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে অপ্সরা, অপশন নাম্বার এ। দেখো 1956 সালে মুম্বাইয়ের ট্রম্বেতে ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রে অপ্সরা নামক প্রথম রিঅ্যাক্টরটি চালু করা হয়। এটি কেবল ভারতের নয়, সমগ্র এশিয়ার প্রথম পারমাণবিক রিঅ্যাক্টর ছিল। এটা রিঅ্যাক্টর হবে, কিন্তু ওখানে একটু প্রশ্নটা হয়তো ছিল। ভারতে পরমাণু কর্মসূচির জনক বলা হয় ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবাকে, এটা মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ। ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মহারাষ্ট্রের তারাপুরে 1969 সালে স্থাপিত হয়। শুধু জাস্ট এটা মাথায় রাখবে, তো সালটা না দেবে না, জাস্ট এগুলো কিন্তু মাথায় রাখবে। আর এই যে প্রথম পারমাণবিক রিঅ্যাক্টর যদি বলে, তাহলে কিন্তু এটা অপ্সরা হবে, পারমাণবিক রিঅ্যাক্টর হবে, ঠিক আছে, এটা রিঅ্যাক্টর হচ্ছে অপ্সরা। পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। বুল অ্যান্ড বিয়ার শব্দবন্ধটি নিচের কোনটির সাথে যুক্ত? দেখো অনেক সময় এরকম শব্দ দেয় যে এই শব্দগুলো কোনটা কোন জিনিসের সাথে যুক্ত। অনেক সময় খেলার ক্ষেত্রে দেয়, অনেক সময় অন্যান্য ক্ষেত্রে দেয়, সেগুলো কী কী, এগুলো একটু আমাদের জানতে হবে। পশুপালন, অলিম্পিক গেমস, শেয়ার বাজার, পঞ্চায়েত রাজস্ব। দেখো এটা কি হবে? বুল অ্যান্ড বিয়ার, এটা হচ্ছে তোমাদের শেয়ার বাজারের সাথে যুক্ত, মানে স্টক মার্কেটের সাথে কিন্তু এই শব্দগুলো যুক্ত। এবার একটুখানি এগুলো দেখে নাও, এত মনে হয় এখান থেকে তেমন একটা প্রশ্ন দেবে না। দেখো শেয়ারের দাম যখন ঊর্ধ্বমুখী মানে অনেক উপরে, তখন তাকে বলা হয় বুল, আর যখন নিম্নমুখী তাকে বলা হয় বিয়ার। জাস্ট এটা মাথায় রাখো একটুখানি। ভারতের সবচেয়ে পুরনো শেয়ার বাজার কি? বোম্বে স্টক এক্সচেঞ্জ, বিএসসি, যা 1875 সালে প্রতিষ্ঠিত হয়। এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিএসসি এর সূচক কী বলা হয়? সেন্সেক্স। এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে সূচক, সেটাকে বলা হয় নিফটি। যারা শেয়ার মার্কেট আছে তারা অনেকে জানে, বাকি আমি তো নেই, আমি জানি না অত। ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী সংস্থার নাম কি? সেবি, মানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। তারপরে দেখো পরবর্তী প্রশ্ন। প্রথম এশিয়ান গেমস কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস কোথায়, কত সালে অনুষ্ঠিত হয়, এটা বলছে। কী হবে? 1951 দিল্লি, 1956 টোকিও, 1962 জাকার্তা, 1951 বেজিং। দেখো প্রথম এশিয়ান গেমস কোথায় হয়েছিল? প্রথম এশিয়ান গেমস হয়েছিল অপশন নাম্বার এ, 1951 সালে নয়াদিল্লিতে। দেখ 1951 সালে দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম এশিয়ান গেমস উদ্বোধন করেছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতে ভারতে কিন্তু এখনও পর্যন্ত দুবার হয়েছিল, কী একটা হচ্ছে 1951, একটা হচ্ছে 1982 সালে। দুবারই কিন্তু নয়াদিল্লিতে হয়েছিল। এশিয়ান গেমসের প্রতীক হলো উজ্জ্বল সূর্য, মানে রাইজিং সান। সাম্প্রতিক 2023 সালের এশিয়ান গেমস চীনের হাংজৌ শহরে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল, কোভিড মহামারীর কারণে 2023 আয়োজিত। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। মানে লাস্ট যেটা হয়েছিল এশিয়ান গেমস। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? এগুলো পরীক্ষায় দেয় যে কোন খেলার সাথে যুক্ত। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ক্রিকেট, হকি, ফুটবল, ব্যাডমিন্টন। যারা খেলাধুলার সাথে যুক্ত তারা কিন্তু অনায়াসে উত্তরটা করতে পারবে। কারণ যুক্ত বলতে খেলাধুলা ফলো করে, দেখে, দেখতে ভালোবাসে। ডুরান্ড কাপ হচ্ছে ফুটবল, ঠিক আছে। দেখো ডুরান্ড কাপ হয় ভারতের এবং সমগ্র এশিয়ার সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট, যেটা 1888 সালে সিমলায় প্রথম শুরু হয়। সিমলা, এটা মাথায় রাখবে। ফুটবল খেলার সাথে যুক্ত অন্যান্য বিখ্যাত ভারতের ট্রফি কী আছে? একটা হচ্ছে সন্তোষ ট্রফি, একটা হচ্ছে আই লিগ, সুব্রত কাপ, আইএফএ শিল্ড, এগুলো কিন্তু ফুটবল খেলার সাথে যুক্ত, তো এগুলো কিন্তু মাথায় রাখবে। ক্রিকেটের সাথে যুক্ত গুরুত্বপূর্ণ যে ট্রফি, সেগুলো কী আছে? রঞ্জি ট্রফি, দিলীপ ট্রফি, তারপর হচ্ছে ইরানি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, সৈয়দ মুস্তাক আলী ট্রফি,
এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হকির খেলার সাথে যুক্ত হচ্ছে আগা খান কাপ, ধ্যানচাঁদ ট্রফি, সুলতান আজলান শাহ কাপ, এগুলো কিন্তু পরীক্ষায় দিতে পারে। নেক্সট কোয়েশ্চেন আমাদের 15 নম্বর, থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত? টেবিল টেনিস, লন টেনিস, পুরুষ ব্যাডমিন্টন, গলফ। থমাস কাপ কোন খেলা? থমাস কাপ হবে কিন্তু পুরুষ ব্যাডমিন্টনের সাথে যুক্ত। ঠিক আছে, দেখো থমাস কাপ হলো আন্তর্জাতিক পুরুষ ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। 2022 সালে ভারত প্রথমবার এই কাপ জিতেছিল, ইতিহাস গড়েছিল। এবং উবের কাপ কোন খেলার সাথে যুক্ত? উবের কাপ হচ্ছে মহিলা ব্যাডমিন্টন। এবং লন টেনিস খেলার সাথে 4টি গ্র্যান্ড স্ল্যাম আছে, একটা হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, আর হচ্ছে ইউএসএ ওপেন। ঠিক আছে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যে কে জেতে, কে রানার্স আপ, এগুলো কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে করাবো। অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, এটা কিন্তু সবচেয়ে পুরনো, এটা শুরু হয় 1871-এ। ঠিক আছে, রাইডার কাপ কোন খেলার সাথে যুক্ত? রাইডার কাপ হচ্ছে একটি বিখ্যাত গলফ টুর্নামেন্ট। ঠিক আছে, রাইডার কাপ। পরবর্তী কোয়েশ্চেন আমাদের দেখো, পরবর্তী কোয়েশ্চেন আছে, সিন্ধু সভ্যতার কোন প্রত্নতাত্ত্বিক কেন্দ্রটি একটি বিখ্যাত পোতাশ্রয় বা বন্দর ছিল? হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল, কালীবঙ্গ। মানে কোনটা একটা গুরুত্বপূর্ণ বন্দর ছিল সিন্ধু সভ্যতার সময়? এর উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর অপশন নাম্বার সি, লোথাল। লোথাল একটা হরপ্পা সভ্যতার একটা বন্দর ছিল। দেখো, লোথাল গুজরাটের ভোগাবা নদীর তীরে অবস্থিত এবং এটি পৃথিবীর প্রাচীনতম কৃত্রিম বন্দরগুলির একটি। 1953 সালে এস.আর. রাও লোথাল আবিষ্কার করেন, এটা খুব গুরুত্বপূর্ণ। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মিথের স্তূপ। এটি সিন্ধু নদের তীরে অবস্থিত, বর্তমানে পাকিস্তানে। রাজস্থানের কালীবঙ্গান কথার অর্থ কি হচ্ছে? কালো ছুরি। এটি লাঙল দেওয়া জমির চিহ্নের জন্য বিখ্যাত। মানে লাঙল দেওয়া জমির কিন্তু এখানে চিহ্ন পাওয়া যায়, আর অনেক কিছু পাওয়া যায়, সেগুলো কিন্তু ধীরে ধীরে আমরা যখন আলোচনা করব সেগুলো একে একে আলোচনা করে দেবো। নেক্সট দেখো, নেক্সট কি বলছে, 17 নম্বর, কোন মুঘল সম্রাটকে জিন্দা পীর বলা হয়? জিন্দা পীর কাকে বলা হয়? আর আকবর, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব, কাকে বলা হয় জিন্দা পীর বা লিভিং সাইন্ট বলা হয় কাকে? জিন্দা পীর বলা হয় হচ্ছে ঔরঙ্গজেবকে জিন্দা পীর বলা হয়। দেখো, তিনি নিজের রাজ্যাভিষেকের সময় কিন্তু আলমগীর উপাধি লাভ করেছিল। তার দুটো আছে উপাধি, একটা হচ্ছে জিন্দা পীর দেখলাম, একটা হচ্ছে আলমগীর। 1900 বলছি 1679 সালে ঔরঙ্গজেব পুনরায় অমুসলিমদের ওপর জিজিয়া কর আরোপ করে, যা কিন্তু আকবর তুলে নিয়েছিল। সেটা কিন্তু আবার সে জারি করে দেয়। ঔরঙ্গজেব শিখদের নবম গুরু গুরু তেগ বাহাদুরকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন, এটা কিন্তু পরীক্ষায় দেয়। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন বলছে, 1857 সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড কার্জন। 1857 সালে যে মহাবিদ্রোহ হয়েছিল ভারতে, তার সময় গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, দেখো লর্ড ক্যানিং ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং 1858 সালের ভারত শাসন আইনের অনুযায়ী ভারতের প্রথম ভাইসরয়। মানে যখন 1857 সালের বিদ্রোহ হয়, তখন কিন্তু ব্রিটিশদের এই বিদ্রোহের পরে 1858 সালে ভারত শাসন আইন আসে, যেটাকে বলা হয় কুইন প্রোক্লেমেশন বা মহারানীর ঘোষণাপত্র। এর মাধ্যমে ভারতের যে গভর্নর জেনারেল পদটা ছিল সেটাকে বদলে করা হয় ভারতের ভাইসরয়। তো ভারতের শেষ গভর্নর জেনারেলও কিন্তু লর্ড ক্যানিং এবং প্রথম ভাইসরয়ও কিন্তু লর্ড ক্যানিং, এটা মাথায় রাখবে। 1857 সালের 29শে মার্চ ব্যারাকপুরের ছাউনিতে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ সন্ধির সূচনা করেছিলেন। মানে মহাবিদ্রোহে লর্ড ডালহৌসি শতবিপ্লব নীতি প্রবর্তন করেন এবং তার সময় 1853 সালে ভারতের প্রথম রেল চলে। ঠিক আছে, শতবিপ্লব নীতি মানে কি? শতবিপ্লব নীতি হচ্ছে এমন একটা নীতি, যে নীতিতে যারা স্বাক্ষর করবে, যারা কোনো একটা রাজ্য স্বাক্ষর করলো এবং সেই রাজ্যের যে রাজা, তার ধরো কোনো পুত্র হলো না, পুত্র বা কোনো সন্তান থাকলো না, তখন কিন্তু সেই যে সাম্রাজ্যটা সেটা কিন্তু অটোমেটিক্যালি ব্রিটিশদের হাতে চলে যাবে, কোনো কিন্তু দত্তক পুত্র বানা হবে না। ঠিক আছে, তো শতবিপ্লব নীতিও কিন্তু একটা কারণ ছিল মহাবিদ্রোহে। তো শতবিপ্লব নীতি প্রবর্তন করেন কে? লর্ড। কিন্তু ভারতের প্রথম যে রেল সেটা কিন্তু মানে কি 1853 সালে। তারপরে লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে রামমোহন রায়ের সহযোগিতায় কিন্তু সতীদাহ প্রথা রদ করেন। কত সালে? 1829 সালে। এটা কিন্তু পরীক্ষায় দেয় যে রামমোহন রায় এই সতীদাহ প্রথা কে রদ করেছিলেন। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন দেখে নাও। পরবর্তী কোশ্চেন কি বলছে, 19 নম্বর, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে কে সভাপতি ছিলেন? পরীক্ষায় দেখো জাতীয় কংগ্রেস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেয়, যে যে অধিবেশনগুলো থাকে সেখানে কবে অধিবেশনে জাতীয় গান গাওয়া হয়, এগুলো কিন্তু দেয় পরীক্ষায়। তো কি হবে? প্রথম অধিবেশন হচ্ছে সভাপতিত্ব কে করেন? প্রথম অধিবেশন সভাপতিত্ব করেন হচ্ছে অপশন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, দেখো পরবর্তী প্রশ্ন দেওয়ার আগে আমরা একটু দেখে নিই একটু গুরুত্বপূর্ণ সেশনগুলো দেখে নিই। আমরা আস্তে আস্তে কাউন্সিল সেশন কভার করবো। দেখো, প্রথম সভাপতি ছিলেন কি?
উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, এটা কোথায় হচ্ছে, প্রথমটা হচ্ছে বোম্বেতে। এখানে কিন্তু 72 জন উপস্থিত ছিলেন। তারপরে প্রতিষ্ঠা থেকে কংগ্রেস প্রতিষ্ঠা থেকে অ্যালান অপটিকেম হিউম, এ.ওয়াই হিউম 1885 সালে কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। নেক্সট দেখো, প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি 1836 প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ট 1917 সালে কলকাতায়। প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু 1925 সাল কানপুরের। সেখানে কিন্তু তিনি প্রথম সভাপতি হন। ঠিক আছে, চলে আসছি আমাদের নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্নটা দেখে নাও আমরা কি বলছি। তো চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো। পরবর্তী প্রশ্ন বলছে আমাদের মানবদেহের কোন অঙ্গকে রক্ত ব্যাংক বা ব্লাড ব্যাংক বলা হয়? যকৃৎ, হৃৎপিণ্ড, প্লীহা, বৃক্ক। ব্লাড ব্যাংক বলা হয় কোন অঙ্গকে বলো? দেখো, ব্লাড ব্যাংক বলা হয় মানবদেহের কোন অঙ্গকে? ব্লাড ব্যাংক বলা হয় কিন্তু প্লীহা, প্লীহাকে বলা হয়। দেখো এবার দেখো, প্লীহা অতিরিক্ত রক্ত, দেখো এক সেকেন্ড, হ্যাঁ, প্লীহা অতিরিক্ত লোহিত রক্তকণিকা, যেটা হচ্ছে আরবিসি, সঞ্চয় করে রাখে এবং প্রয়োজনে রক্তে সরবরাহ করে, তাই একে কিন্তু ব্লাড ব্যাংক বলা হয়। এটা মাথায় রাখবে। প্লীহাকে লোহিত রক্তকণিকার কবরস্থান বা গ্রেভিয়ার্ড অফ আরবিসি বলা হয়, কারণ এখানে পুরনো আরবিসি ধ্বংস হয়। যকৃৎ হলো মানবদেহের বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ এবং বৃহত্তম গ্রন্থি। বৃহত্তম গ্রন্থি হচ্ছে যকৃৎ। বৃক্ক বা কিডনির গঠনগত কার্যগত একক কি? আমরা সকলেই জানি, এটা আমরা অনেকেই পড়েছি, নেফ্রন। আর দেখো, যে বলে ভারত বলছি, মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কি? তাহলে কিন্তু সেটা হবে ত্বক। যদি বলে গ্রন্থি কি? গ্রন্থি বললে কিন্তু তোমাদের যকৃৎ হবে। অঙ্গ বললে কিন্তু ত্বক হবে। এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন বলছে ভিটামিন সি। ভিটামিন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন দেওয়া হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? রেটিনল, ক্যালসিফেরল, অ্যাসকর্বিক অ্যাসিড, টোকোফেরল। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি, তাই হচ্ছে অপশন সি। ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? স্কারবি রোগ হয়, যেটা দাঁতের মাড়ি থেকে রক্ত পড়া, এটা হচ্ছে স্কারবি রোগ। টক জাতীয় ফল যেমন পাতিলেবু, আমলকি, এটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ভিটামিন এর রাসায়নিক নাম কি? এটা হচ্ছে রেটিনাল, এবং যার অভাবে রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস রোগ হয়। ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল, যার অভাবে শিশুদের রিকেট রোগ হয়। ভিটামিন টুয়েলভের B12 বলছি, ভিটামিন B12 মানে বি কমপ্লেক্সের অনেকগুলো ভিটামিন থাকে, তো তার মধ্যে একটা B12। এই B12 যে রাসায়নিক নাম সেটা হচ্ছে সায়ানোকোবালামিন। এটি সায়ানোকোবালামিন, এটাতে কিন্তু কোবাল্ট ধাতু পাওয়া যায়, যা অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। এটা কিন্তু মাথায় রাখবে এগুলো। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে। নেক্সট প্রশ্ন বলছে রান্নার গ্যাসের যে সিলিন্ডার এলপিজি, প্রধানত কোন কোন গ্যাস থাকে? মানে এলপিজির ভিতরে কোন কোন গ্যাস থাকে? মিথেন, ইথেন, বিউটেন, প্রোপেন, হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন, অ্যাসিটিলিন। উত্তর কী হবে? উত্তর হবে অপশন নাম্বার বি, বিউটেন এবং প্রোপেন। এই দুটো মিলে কিন্তু তৈরি হয়। দেখো, এলপিজির পুরো নাম কি? লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় দেয় ফুল ফর্মটা। এতে মূলত তরলীকৃত আইসোবিউটেন ও প্রোপেন থাকে। এলপিজি গ্যাস আসলে গন্ধহীন। গ্যাস লিক করলে যাতে সহজে বোঝা যায় সেই জন্য কিন্তু এতে অত্যন্ত দুর্গন্ধযুক্ত ইথাইল মারক্যাপটেন কিন্তু মেশানো হয়। এটা কিন্তু মাথায় রাখবে। সিএনজির পুরো ফুল ফর্মটা কি? সিএনজির ফুল ফর্ম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এবং বায়োগ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। মিথেন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়, কারণ এটি জলাভূমিতে উৎপন্ন হয়। এগুলো কিন্তু মাথায় রাখবে। এগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নই দেবে। দেখো, গাড়ির পেছনে দৃশ্য দেখার জন্য রিয়ার ভিউ মিরর কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়? সমতল, অবতল, উত্তল এবং সিলিন্ড্রিক্যাল বা বেলনাকার। কী হবে বলো? এর উত্তর কী? এটার উত্তর হবে কিন্তু কনভেক্স বা উত্তল লেন্স। দেখো, উত্তল দর্পণ বস্তুর সোজা এবং আকারে ছোট প্রতিবিম্ব তৈরি করে, যার ফলে চালক পেছনের একটি বিশাল এলাকা একসাথে দেখতে পান। হোয়াইট ফিল্ড ভিউ কিন্তু পান। মানে তোমরা জানো, অনেকেই জানো যে যারা চালক আছে, পিছনে যারা মিরর আছে, মিররটা কিন্তু একসাথে অনেকটা ওয়াইড অ্যাঙ্গেলে কিন্তু দেখা যায়। দন্ত চিকিৎসকরা, যারা ডেন্টিস্ট আছে, তাদের এবং গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়, কারণ এটি বস্তুর বড় প্রতিবিম্ব দেখায়। ঠিক আছে, দাড়ি কাটার দর্পণ হিসাবেও কিন্তু অবতল যে দর্পণ সেটা ব্যবহার করা হয়। সূর্য চুল্লিতে সূর্যালোককে এক বিন্দু মিলিত করতে অবতল দর্পণ ব্যবহার করা হয়। এগুলো কিন্তু একটু মাথায় রেখে দেবে। পরবর্তী কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কত সালে শুরু হয়েছিল? দেখো, এই পরীক্ষাগুলোতে কিন্তু পশ্চিমবঙ্গে যে সমস্ত প্রকল্পগুলো আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন দেয়। তো এখান থেকে এইগুলো কিন্তু আমাদের একটু দেখতে হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কবে চালু হয়েছিল? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয়েছিল 2021 সালে। ঠিক আছে, দেখো 2021 সালে চালু হয়েছিল। বাকি তোমরা এগুলো একটু পড়ে নেবে এখান থেকে। মোটামুটি দেখো, বর্তমানে এটা হবে না। বর্তমানে এসসি এসটিদের কিন্তু 1700 টাকা দেওয়া হয়। এটা
৳২,০০০ দেওয়া হয় না, হতো, এখন হয় না, এখন তো আমাদের সরকার চেঞ্জ হয়ে গেছে। বাকি তোমরা দেখতে পারো। আর পশ্চিমবঙ্গ সরকার কন্যাশ্রী প্রকল্প শুরু করেছিল ২০১৩ সালে এবং সবুজশ্রী যে সাইকেল বিতরণ সেটা হচ্ছে ২০১৫ সালে। তো এখান থেকে এগুলো কিন্তু দেখে রাখবে। বাকি এই যে টাকার ব্যাপারটা দেবে না পরীক্ষায়, কত সালে হয়েছিল এগুলো কিন্তু পরীক্ষায় দেবে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন, এটা হচ্ছে মেনেগ্রা। মেনেগ্রা বা ১০০ দিনের কাজের প্রকল্পে কাজ পাওয়ার জন্য পঞ্চায়েতে আবেদন করার পর কত দিনের মধ্যে কাজ দেওয়া বাধ্যতামূলক? দেখো ৭ দিন, ১৫ দিন, ৩০ দিন, ৪৫ দিন। কত দিনের মধ্যে কাজ দেওয়া বাধ্যতামূলক? এর উত্তর কি হবে? এটার উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, ১৫ দিন। ঠিক আছে? তো এই মেনেগ্রা সম্পর্কে একটু দেখে নিই। মেনেগ্রার পুরো নাম কি? মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এটা কত সালে চালু হয়েছিল? ২০০৫ সালে পাশ হয়েছিল এবং ২ ফেব্রুয়ারি ২০০৬ সালে কিন্তু অন্ধ্রপ্রদেশে প্রথম চালু হয়, তখন এর নাম ছিল নেগরা। ২০০৯ সালে মহাত্মা গান্ধী নাম যুক্ত হয়, তারপর নাম হয় মেনেগ্রা। এটা মাথায় রাখবে, ঠিক আছে? বাকি এগুলো তোমরা দেখে নেবে। এই প্রকল্পে গ্রামীণ এলাকার প্রতিটি পরিবারে অন্তত একজন প্রাপ্তবয়স্ক সদস্য বছরে ১০০ দিনের অদক্ষ কায়িক শ্রমের আইনি অধিকার পান। তো এগুলো জাস্ট একটু দেখে রাখবে। বাকি কত সালে এটা লাগু হয় এটা পরীক্ষায় দেবে এবং গান্ধীজির নাম যুক্ত করা হয় কত সালে সেগুলো কিন্তু পরীক্ষা দেবে। এছাড়া এখান থেকে আর বেশি কিছু দেবে না। তো এই ছিল আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ ২৫টা প্রশ্ন আলোচনা। দেখো আমি দেখছি ২৫টা প্রশ্ন, তো দেখো আমি ভাবছি পরবর্তী ক্লাস থেকে ২০টা প্রশ্ন নিয়ে আসবো। আজকে আমাদের প্রথম ক্লাস ছিল তাই ২৫টা নিয়ে এসেছি। নেক্সট ক্লাস থেকে আমাদের ২০টা প্রশ্ন নিয়ে আসবো এবং সেই ক্লাসগুলো প্রতিদিন চলবে এবং এই ক্লাসগুলোর মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ জিকেটা কভার করব। আর যেটা বললাম, যারা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করতে চাও তাদের জন্য কিন্তু আমি অলরেডি ক্লাসগুলো করাচ্ছি, সেই ক্লাসগুলো তোমরা ফলো করতে পারো। আর আজকের ক্লাসের পিডিএফটা কোথায় পাবে? পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রামে পাবে। টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তারপরে জয়েন করে সেগুলোকে কালেক্ট করে রিভিশন দিতে থাকো আর নিজের বইগুলো কিন্তু পড়তে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।